নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসির পরবর্তী শিফট অর্থাৎ 34 নম্বর শিফট নিয়ে চলে এসেছি। তার কারণ 31 নম্বর শিফট পর্যন্ত আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে কমপ্লিট করানো রয়েছে, প্লেলিস্ট করা আছে চ্যানেলে, তোমরা দেখে নেবে। এবং পরবর্তী 32, 33, 34 আজকের 34 নম্বর শিফট নিয়ে আজকে আমরা দেখে নেব সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো, যেগুলো আমাদের 20/1/2021 এনটিপিসি এক্সামে আসা কোশ্চেন। ঠিক আছে, তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। তার আগে তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আমাদের যে প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো সবই কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট বোথ লেভেলের কিন্তু এক্সাম কিন্তু এখানে রয়েছে। এবং তোমরা সকলে কিন্তু শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে এবং একটা লাইক করে দিও সকলে। ঠিক আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং ফেসবুক পেজেরও অপশান তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের যে কোশ্চেন রয়েছে, ফার্স্ট কোশ্চেন রয়েছে যক্ষগান, যেটা কিন্তু ভারতের একটা রাজ্যের লোকনৃত্য। এটা কোন রাজ্যের? এটা কিন্তু কর্ণাটক রাজ্যের গুরুত্বপূর্ণ একটি লোকনৃত্য হলো এই যক্ষগান। এবং কর্ণাটক রাজ্যে কিন্তু শুধু যক্ষগান নয়, অনেকগুলোই আমাদের ফক ড্যান্স রয়েছে, যেমন পূজা কুনিথা রয়েছে, সুগি কুনিথা রয়েছে, ঠিক আছে, হুলি ভেসা রয়েছে। তো এই ধরনের কিন্তু ছোট ছোট আমাদের যে ফক ড্যান্সগুলো রয়েছে, যেগুলো কিন্তু আমাদের কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া আমরা জানি যে আমাদের ভারতের কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু যে ফক ড্যান্স তো প্রচুর রয়েছে, কিন্তু ক্লাসিক্যাল ড্যান্সও রয়েছে। ঠিক সেরকম আমরা যদি ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা ঠিক সেরকম আমরা দেখে নেব যে 8টি কিন্তু টোটাল যে ক্লাসিক্যাল ড্যান্স এবং ছৌ নিয়ে টোটাল 9টি কিন্তু সেমি ক্লাসিক্যাল ড্যান্স আমাদের ছৌটা। তো তোমাদের কিন্তু এই যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো, যেমন আমরা যদি বলি উত্তরপ্রদেশে কোনটা দেখতে পাই, বিশেষ করে কত্থকটা নর্দার্ন ইন্ডিয়া, বিশেষ করে উত্তরপ্রদেশে দেখতে পাই। আমাদের দক্ষিণ ভারতের দিকে আমরা যদি দেখি, তামিলনাড়ুতে আমরা দেখতে পাই সবচেয়ে প্রাচীনতম, যেটা কিন্তু ভারতনাট্যম ড্যান্স, যেটা ক্লাসিক্যাল ড্যান্স। এছাড়া কথাকলি দেখতে পাই, মোহিনীআট্টম দেখতে পাই কেরালা রাজ্যে। তারপর আমাদের রয়েছে কোনটা, ওড়িশাতে রয়েছে ওড়িশি ড্যান্স। এছাড়া রয়েছে সাত্রিয়া, যেটা কিন্তু আসামে আমরা দেখতে পাই। মণিপুরে রয়েছে মণিপুরি ড্যান্স। তো এইরকম কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে আমাদের কুচিপুড়ি ড্যান্স। তো এই সমস্ত ক্লাসিক্যাল ড্যান্সগুলো আমরা দেখতে পাই। এছাড়া কিন্তু আমাদের ছৌ যেটা রয়েছে সেটা কিন্তু আমরা তিনটে রাজ্যে দেখতে পাই, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ দেখতে পাই, ঝাড়খণ্ডের সরাইকেলা ছৌ এবং উড়িষ্যার কিন্তু ময়ূরভঞ্জ ছৌ আমরা দেখতে পাই। তো চলো পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, তেন্ডু, যে তোমাদের অমলতাজ বেল, এই সমস্ত যে উদ্ভিদগুলো রয়েছে, যে আমাদের বন্য যে গাছগুলো রয়েছে, এই সমস্ত গাছগুলো এটা কোন অঞ্চলে আমরা দেখতে পাই? যেটা কিন্তু শুষ্ক পর্ণমোচী অরণ্য, এই অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাই। আর এগুলো সবই কিন্তু শুষ্ক পর্ণমোচী অরণ্যের উদ্ভিদ। যেমন আমরা যদি বলি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, যেমন আমাদের দেখতে পাই, যেমন তেন্ডু রয়েছে, ঠিক আছে, এছাড়া পাঁচ রয়েছে, খয়ের রয়েছে। ঠিক সেরকমভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত বেল টেল এইগুলো রয়েছে, এগুলো সবই কিন্তু আমাদের শুষ্ক পর্ণমোচী অরণ্যের উদাহরণ। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, কাউন্সিল রাজনীতিতে ফিরে আসার জন্য মতিলাল নেহেরুর সাথে কে জাতীয় কংগ্রেসের মধ্যে স্বরাজ পার্টি গঠন করেছিলেন? কংগ্রেসের সাথে স্বরাজ পার্টি গঠন করেছিলেন মতিলাল নেহেরুর সাথে কে? আমরা জানি কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাকে কিন্তু দেশবন্ধু বলা হয়। তিনি এবং মতিলাল নেহেরু এই দুজন মিলে কিন্তু 1923 কত সাল 1923 সালে কিন্তু এই কাউন্সিল রাজনীতিতে তিনি কিন্তু ফিরে আসার জন্যই তিনি কিন্তু এই স্বরাজ পার্টি কিন্তু তিনি গঠন করেছিলেন। মতিলাল নেহেরু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1923 সালে স্বরাজ পার্টি গঠন করছেন। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের প্রথম ভারতীয় ক্রিকেট ক্লাব কলকাতা ক্রিকেট ক্লাব এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের যে প্রথম ক্রিকেট ক্লাব যেটা কিন্তু কলকাতা ক্রিকেট ক্লাব, এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছে 1792 সালে, মানে বহুদিন আগে, আজ থেকে। ঠিক আছে, তো 1792 সালে কিন্তু প্রথম কিন্তু এই ক্রিকেট ক্লাব কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট, এই যে আমাদের একটি বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের জীবনী রয়েছে, বায়োগ্রাফি রয়েছে, এটা কার? কি প্রশ্ন রয়েছে, দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট, এটা কিন্তু একটা বায়োগ্রাফি, যেটা কিন্তু রাহুল দ্রাবিড়ের। কার? রাহুল দ্রাবিড়। তো এই ধরনের কিন্তু বিভিন্ন স্পোর্টস পার্সোনালিটি, তাদের কিন্তু বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি কিন্তু এক্সামে ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয়। আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। যেমন সবার আগে যদি আমরা বলি সচিন তেন্ডুলকার, তিনি কিন্তু 2014 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন, আমরা সকলেই জানি। এবং এই যে সচিন তেন্ডুলকার, তার যে আত্মজীবনী রয়েছে সেটা হচ্ছে কি, প্লেয়িং ইট মাই ওয়ে। কী বললাম? প্লেয়িং ইট মাই ওয়ে। এই যে অটোবায়োগ্রাফি রয়েছে, এটা কিন্তু সচিন তেন্ডুলকরের। পরবর্তী আমরা যদি বলি মেরি কমের, তিনি একজন কিন্তু প্রফেশনাল বক্সার। মেরি কম, তার আত্মজীবনীর নাম হচ্ছে আনব্রেকেবল। পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়েছে আনব্রেকেবল, এটা যেটা আমাদের
আর যেটা কিন্তু রয়েছে অটোবায়োগ্রাফি রয়েছে, আত্মজীবনী, যেটা কিন্তু রয়েছে মেরি কমের, বক্সার তিনি একজন। এরপর আমরা যদি বলি যুবরাজ সিংয়ের কি দ্য টেস্ট অফ মাই লাইফ, দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা কিন্তু অটোবায়োগ্রাফি রয়েছে যুবরাজ সিংয়ের, ঠিক আছে। এছাড়া রয়েছে আর একজন ক্রিকেটার, ফেমাস ক্রিকেটার, তার নাম হচ্ছে সুনীল গাভাস্কার, এবং এখানে কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে তার আত্মজীবনীর নাম সানি ডেজ, সানি ডেজ, এটা কার? সুনীল গাভাস্কার, ঠিক আছে। পরবর্তী আমরা যদি বলি যে আর্ক এগেইনস্ট অডস, এটা কার আত্মজীবনী? পরীক্ষায় অনেকবার এটাও এসেছে, যেটা কিন্তু সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি। আর সানিয়া মির্জা কিসের সাথে সম্পর্কিত? তিনি একজন প্রফেশনাল টেনিস প্লেয়ার, ঠিক আছে। এরপর আমরা যদি বলি ক্রিকেটার কপিল দেব, কপিল দেবের আত্মজীবনীর নাম কি? স্ট্রেট ফ্রম দ্য হার্ট, স্ট্রেট ফ্রম দ্য হার্ট, এই যে আত্মজীবনী যেটা রয়েছে সেটাই কিন্তু হচ্ছে কপিল দেবের, স্ট্রেট ফ্রম দ্য হার্ট, ক্রিকেট মাই স্টাইল, স্ট্রেট ফ্রম দ্য হার্ট, ক্রিকেট মাই স্টাইল, ঠিক আছে। পরবর্তী আমরা যদি বলি মিলখা সিং, মিলখা সিং সম্পর্কে তোমরা সকলেই জানো একদম, তিনি একজন স্প্রিন্টার, ইন্ডিয়ান স্প্রিন্টার, তার আত্মজীবনীর নাম দ্য রেস অফ মাই লাইফ, দ্য রেস অফ মাই লাইফ, এটা কার? এটা হচ্ছে মিলখা সিং, যাকে আমরা ফ্লাইং সিখ বলে কিন্তু চিনে থাকি। এরপর আমরা যদি বলি, ছোট্ট করে বলে দিচ্ছি, আমি আর লিখছি না, ঠিক আছে, যেটা রয়েছে সানিয়া নেহওয়াল, সানিয়া নেহওয়ালের যে আত্মজীবনী রয়েছে সেটা কিন্তু প্লেইং টু উইন, সেটা কিন্তু সানিয়া নেহওয়ালের, ঠিক আছে। অভিনব বিন্দ্রা, তার সাথে তার যে আত্মজীবনী রয়েছে তার সেটা কি? এ শট অ্যাট এ হিস্ট্রি, ঠিক আছে। এটা কিন্তু অভিনব বিন্দ্রা, অভিনব বিন্দ্রা কিসের সাথে যুক্ত? তোমরা সকলে বলবে শুটারের সাথে যুক্ত, ঠিক আছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আত্মজীবনীগুলো আমরা দেখে নিলাম, ঠিক আছে, যেগুলো কিন্তু আমাদের স্পোর্টস রিলেটেড। এছাড়া আমরা যদি বলি আমাদের ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আত্মজীবনীর নাম কি? তাহলে তোমরা কি বলবে? অবশ্যই কিন্তু আমাদের ভারতের যে প্রথম প্রাইম মিনিস্টার, তার যে অটোবায়োগ্রাফি রয়েছে, তার আত্মজীবনীর নাম হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, ঠিক আছে। এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফির নাম কি? উইংস অফ ফায়ার, এই গ্রন্থের রচয়িতাকে অটোবায়োগ্রাফি, এটা কিন্তু এপিজে আব্দুল কালামের। লালকৃষ্ণ আডবাণীর কী আছে? মাই কান্ট্রি মাই লাইফ, পরীক্ষায় কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয় মাই কান্ট্রি মাই লাইফ কার? এই লালকৃষ্ণ আডবাণী, ঠিক আছে। তো এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমি আর বলছি না, অনেক বড় হয়ে যাবে না হলে, ঠিক আছে। আর মহাত্মা গান্ধীর কী আছে? মনে পড়ে গেল, যেটা কিন্তু দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথস, এটা কার? মহাত্মা গান্ধীর, ঠিক আছে। আর আত্মকথা ডক্টর রাজেন্দ্র প্রসাদের। তো চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। লুম্বিনী, বোধগয়া, সারনাথ এবং কুশীনগর ভ্রমণের জন্য নিচের কোন বিশেষ ট্রেনে যাওয়া যেতে পারে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। মানে এই সমস্ত যে আমাদের ভ্রমণের অর্থাৎ ট্যুরিস্ট যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার জন্য বিশেষ করে এই লুম্বিনী, বোধগয়া, সারনাথ এবং কুশীনগর সবই আমাদের বৌদ্ধ যে সমস্ত প্রদর্শনের যে জায়গাগুলো রয়েছে, তো সেখানে কিন্তু ভ্রমণের জন্য যে বিশেষ ট্রেনের মাধ্যমে আমরা যেতে পারি তার নাম বৌদ্ধ সার্কিট ট্যুরিস্ট ট্রেন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, এবং পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এখানে যেটা দেখছিলাম সেটা কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আমরা দেখছিলাম, যেটা 34 নম্বর শিফট দেখছিলাম, এবং এখানে কিন্তু 133টা শিফট রয়েছে। এই 133টা শিফটের যে সলিউশন তোমরা যদি পেতে চাও পিডিএফটি, তাহলে তোমরা 99 টাকা পে করে কমপ্লিট পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফে কী রয়েছে? 2020-21 লাস্ট এক্সাম হয়েছিল আমাদের এনটিপিসির এক্সাম, যেখানে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত এক্সামের কোশ্চেনগুলো কিন্তু ছিল, যেখানে 133টা শিফট এক্সামটা হয়েছিল, এবং এই 133 শিফটের 5000 প্লাস কিন্তু এখানে কোয়েশ্চেন সংখ্যা রয়েছে, জিকে কোয়েশ্চেন অবশ্যই, এবং এগুলো কিন্তু 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে। এই 300টা পেজের মধ্যে তোমরা দুটো পিডিএফের মধ্যে এটা কমপ্লিট পেয়ে যাবে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন। কত টাকায়? 99 টাকা দিয়ে পে করলে তোমরা সম্পূর্ণ এই এনটিপিসি পিআইকিউ জিকে পেয়ে যাবে। আর এখান থেকেই 2024-এ যে সমস্ত আরপিএফ বলো, আরপিএফ কনস্টেবল, এএলপি টেকনিশিয়ান সমস্ত এক্সামেই কিন্তু কম বেশি কিন্তু কমন এসেছে এই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন এই পিডিএফ থেকে, ঠিক আছে। তার কারণ এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর প্রিভিয়াস ইয়ার বারবার কিন্তু রিপিট হয়, ঠিক আছে, সমস্ত এক্সামে। সুতরাং এই যে নাম্বার রয়েছে এই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশন বক্সে তোমাদের নাম্বারের লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আরআরবি সমস্ত এক্সামেই এবং এসএসসির। আর তোমাদের বলে রাখি, অবশ্যই এসএসসি কিন্তু ক্যালেন্ডার রিলিজ করেছে, যেটা কিন্তু তোমাদের বলে রাখলাম, যেটা ঠিক আছে 2025-26-এর। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের আরআরবির সমস্ত এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। আমরা দেখেছি যে আরপিএফ কনস্টেবলের যদি আমরা উদাহরণ দেখি, প্রায় 500-র কাছাকাছি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো এই
আরআরবির এক্সামগুলোতে, ঠিক আছে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের যে তোমরা এখানে যেটা দেখছো, এখানে কিন্তু প্রতি লাইনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো প্রতিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হয় তোমাদের এক্সামে অলরেডি চলে এসেছে, নয়তো আপকামিং এক্সামগুলোতে আসতে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে 2024-এর জিস্ট, যেটা কিন্তু 50টা পেজের মধ্যে রয়েছে, এবং এর সাথে যেটা পাবে সেটা হচ্ছে প্রতি মাসের টপ 100 কোয়েশ্চেন পাবে এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। সুতরাং জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1200 কোয়েশ্চেন হচ্ছে, তার সাথে পাবে হচ্ছে এই জিস্ট, যেটা কিন্তু 50টা পেজের মধ্যে রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। এই টোটালটা পাচ্ছ 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু প্রাইস রয়েছে শুধুমাত্র 80 টাকা, ₹80 পে করে তোমরা কিন্তু এই কমপ্লিট 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। আর কমন তো অবশ্যই এসেছে, সেই নিয়ে কোনো টেনশন নেই। এসএসসি, আরআরবি, আমাদের স্টেট এক্সাম, সমস্ত এক্সামে কিন্তু কারেন্ট কমন এসেছে। আর 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের মান্থ ওয়াইজ এখানে কিন্তু রয়েছে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসে বর্তমানে তোমাদের অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা এখানে দেখতেও পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের 30 থেকে 32টা পেজের মধ্যেই কিন্তু প্রতিটা মাসের কিন্তু কভার করা রয়েছে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখানে কিন্তু প্রশ্ন সংখ্যা একটু বেশি রয়েছে, তার কারণ এখানে কিন্তু এসএসসি, রেল, আমাদের স্টেট এক্সাম, ডব্লিউবিসিএস বলো বা রাজ্যের পিএসসি, সমস্ত এক্সামকে কিন্তু টার্গেট করে কিন্তু এটা পিডিএফটা বানানো হয়েছে, যেটা কিন্তু একদম ওয়ান স্টপ সলিউশনে কাজ করবে। তোমাদের যে কোনো এক্সাম দাও না কেন, আপকামিং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা একদম ওয়ান স্টপ সলিউশন। সুতরাং এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্ন সংখ্যা যদি আমরা কথা বলি, মোটামুটি 450-র কাছাকাছি প্রশ্ন সংখ্যা হয়ে যাবে প্রতি মাসে, ঠিক আছে। সুতরাং এই 30 থেকে 32টা পেজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। জানুয়ারি থেকে আমরা মার্চ পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল আছে, এপ্রিলটাও খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। সুতরাং এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 55 টাকায় তোমরা পেয়ে যাবে। যাদের প্রয়োজন আছে ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। আর এখান থেকে কিন্তু কমন 100% আসবে, অবশ্যই 100% বলতে এখানে 90%-এর ওপর কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে রাখা আছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, বায়োলজি অর্থাৎ জীবনবিজ্ঞানের যে পিডিএফটি দেখতে পাচ্ছি, এখানে কি রয়েছে, এখানে কিন্তু আমাদের রেলওয়ের লাস্ট 10 বছরে যে সমস্ত গুরুত্বপূর্ণ এক্সামগুলো হয়েছে, সমস্ত এক্সামই কিন্তু আমাদের গ্রুপ ডি, আরপিএফ, কনস্টেবল, এসআই, এএলপি টেকনিশিয়ান, আরপিএফ, আমাদের যে রেলওয়ে, এনটিপিসি, সমস্ত এক্সামের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্ট 10 বছরের, সেই সমস্ত প্রশ্নগুলোর বায়োলজি কোশ্চেনগুলোকে একত্রিত করে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে কিন্তু রাখা আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তোমাদের এখানে কিন্তু 70টা পেজের মধ্যে এই বায়োলজির কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে, অবশ্যই প্রিন্টেবল ফরম্যাট আছে। এবং এখানে টোটাল 1250 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে, যেগুলো কিন্তু লাস্ট 10 বছরে আসা আমাদের আরআরবির সমস্ত এক্সামের কোশ্চেন। আর এখানে কিন্তু এসএসসিরও কিছু কোশ্চেন কিন্তু নেওয়া রয়েছে। সুতরাং এই পিডিএফটি তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এটা নিতে পারো। এটা কিন্তু তোমরা 60 টাকা দিয়ে পেয়ে যাবে এই কমপ্লিট পিডিএফটি, বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পাবে আগামী দিনে, তার কারণ এগুলো সবই কিন্তু রেলের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর এখানে কিন্তু তোমাদের বলে রাখি, এগুলো সবই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেগুলো কিন্তু এসএসসির এক্সামও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর এটা আগামী দিনের যে এএলপি দেবে, জেই দেবে, বা তোমরা রেলে গ্রুপ ডি দেবে, এনটিপিসি দেবে, সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর রেলের তোমাদের যে সায়েন্সের পোর্শন যেগুলো আলাদা করে থাকে না, সেখানে বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এটা। এছাড়া আরপিএফ কনস্টেবল, যেটা কিন্তু তোমাদের হয়েছিল, এটা এসআই রয়েছে। আরপিএফ এসআই 2024-এর যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে যেমন রয়েছে, তোমাদের যেটা দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ আছে আর কি। তো এখানে বুক অ্যান্ড অথর রয়েছে, আমাদের পুরস্কার অ্যাওয়ার্ডগুলো রয়েছে, ঠিক সেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, ঠিক আছে, গভর্নমেন্ট স্কিম, সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এইভাবে কিন্তু সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু অ্যারেঞ্জ করা রয়েছে 2024-এ আসা আরপিএফ এসআইয়ের যে জিকে কোশ্চেনগুলো 2024-এ। তো এটা কিন্তু 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে, কমপ্লিটটা তোমরা পেয়ে যাবে, প্রিন্টেবল ফরম্যাট রয়েছে, এবং 35 টাকা দিয়ে কিন্তু তোমরা কমপ্লিট এই আরপিএফ এসআই 2024-এর কোশ্চেনগুলো কিন্তু পেয়ে যাবে তোমরা। সুতরাং তোমাদের যার যেটা প্রয়োজন আছে এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে, এই নাম্বারটি তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে অবশ্যই যুক্ত হয়ে যাবে। এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের লাস্ট 10 বছরের এনটিপিসি সহ সমস্ত গুরুত্বপূর্ণ আর রেলের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে, অবশ্যই তোমরা দেখে নেবে এই সিরিজটি। এখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে, যেমন তোমরা এই সিরিজটা ফলো করছো 133টা শিফটের সলিউশন, ঠিক সেরকম 10 ইয়ার্সের কোশ্চেনগুলো সলিউশনও দেখে নেবে। এখানে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যার যেটা প্রয়োজন আছে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছো তাদেরকে বলে রাখি, তোমাদের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হবে না, তোমাদের এক্সাম কিন্তু শিডিউল করা আছে, যেটা কিন্তু জানুয়ারি 2026-এ কিন্তু হতে যাচ্ছে এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম। সেটা কিন্তু আমরা বলতে যাচ্ছি 2026-এরটা, ঠিক আছে, 25-26। আর 2025-এ যে এক্সামটা হয়েছে সেটা কিন্তু তোমাদের এটা তোমাদের হবে, সেটা হচ্ছে
মানে এই এক্সামটা তোমাদের যেটা হয়ে গেছে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো, যেগুলো জিকে কোশ্চেন, সেগুলো তোমরা সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পেয়ে যাবে। জিকে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। আর 24-এরটা অ্যাভেলেবেল আছে, যেটা শিফট ওয়াইজ তোমরা পেয়ে যাবে 50 টাকা দিয়ে। এবং আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রচণ্ড গুরুত্বপূর্ণ রয়েছে, যেমনটা তোমাদের বলে এসেছি। এবং এনটিপিসি পিওয়াইকিউ জিকে এখানে 5000 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে, অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ সামনেই কিন্তু জুন মাসে তোমাদের এক্সাম রয়েছে। আর এটা কিন্তু মিস করলে তোমার মোটামুটি আবার 1 বছর কিন্তু তোমাদের টাইম চলে যাবে। সুতরাং এই সুযোগ মিস করবে না, কারণ এখানে কিন্তু 5000 প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে। পরবর্তী আমাদের যে প্রশ্ন সংখ্যা রয়েছে, যেটা কিন্তু নাম্বার 7, জার্মান যে রসায়নবিদের নাম বলো যিনি 1817 সালে মৌলগুলিকে ত্রয়ীতে শ্রেণীবদ্ধ করেছিলেন। তো ত্রয়ী সূত্র হিসাবে কিন্তু তার যে ফর্মুলাটা পরিচিত, আমরা সকলেই জানি। 1817 সালে তিনি কিন্তু যে মৌলগুলোকে ত্রয়ীতে শ্রেণীবদ্ধ করেছিলেন, তার নাম জোহান্স ওলফগ্যাং, যেটা কিন্তু রয়েছে ডোবেইনার। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু পুরোটা দেখার দরকার নেই। এই যে ডোবেইনার শব্দটা রয়েছে, এটাও তোমরা দেখতে পারো ডাইরেক্ট, কিন্তু এটা তোমরা কমন পাবে এক্সামে, কিন্তু এরকমই কিন্তু জিজ্ঞাসা করা হবে ডাইরেক্ট। ত্রয়ী সূত্রকার অবশ্যই আমরা জানি যে ডোবেইনার, ঠিক আছে। পরের যে প্রশ্ন রয়েছে, 1964 সালে ভারতের প্রথম যে প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর ছিল, যেটা কিন্তু অ্যাটমিক এনার্জি অফ লিমিটেড এবং ভারতের NPCIL এর মধ্যে ড্যাশ একটি সহযোগিতামূলক উদ্যোগ ছিল, যেটা কিন্তু কানাডার একটা সহযোগিতামূলক উদ্যোগ ছিল 1964 সালের। পরের প্রশ্ন আছে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক একটি ওয়ান স্টপ এডুকেশন পোর্টাল ডিজাইন করেছে, যা প্রাথমিক ছাত্র থেকে শুরু করে গবেষণা, পণ্ডিত, শিক্ষক এবং আজীবন শিক্ষার্থীদের চাহিদা পূরণ করে। এই যে পোর্টালটাই, এটার নাম কি রয়েছে? যেটার নাম কিন্তু রয়েছে সাক্ষী পোর্টাল, ঠিক আছে, ইংলিশ এটা রয়েছে সাক্ষী পোর্টাল। পরের প্রশ্ন আছে, ভারতের কোন স্থান কালাপানি নামে পরিচিত? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, ভারতের কোন স্থান কালাপানি নামে পরিচিত? যেটা কিন্তু আন্দামান আইল্যান্ড রয়েছে, আন্দামান যে দ্বীপপুঞ্জ রয়েছে, সেটা কিন্তু কালাপানি নামে পরিচিত। এছাড়া ভারতের সাথে তোমাদের নেপালের আমরা জানি কালাপানি নিয়ে একটা দ্বন্দ্ব কিন্তু ছিল, ঠিক আছে, তো সেটাও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে। পরের প্রশ্ন যেটা আছে, কোন মুঘল স্মৃতিস্তম্ভটি ওস্তাদ আহমেদ লাহোরি, এখানে কিন্তু ইনি ডিজাইনটা করেছিলেন? আমরা জানি এখানে কিন্তু উস্তাদ আহমেদ লাহোরি তিনি কিন্তু যেটা ডিজাইন করেছিলেন সেটা কোনটা, তো আমরা জানি কিন্তু তিনি কিন্তু তাজমহলে কিন্তু তিনি এই ডিজাইন করেছিলেন কত 1873 সালে, যেটা কিন্তু ইউনেস্কো তোমাদের 1983 সালে, যেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু ঘোষণা করা হয়েছিল এই আগ্রার তাজমহল, ঠিক আছে, উত্তরপ্রদেশে আগ্রাতে অবস্থান করছে, যেটা কিন্তু ডিজাইন করেছিলেন কে? এটা কিন্তু উস্তাদ আহমেদ লাহোরি, ঠিক আছে। আর এখানে কিন্তু আরেকটা জিজ্ঞাসা করা হয় তোমাদের, যেটা কিন্তু ইন্ডিয়া গেটের আমাদের যেটা রয়েছে, এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়, এটার ডিজাইন কে করেছিলেন, ডিজাইনার কে ছিলেন ইন্ডিয়া গেট, যেটা কিন্তু আমরা জানি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এডউইন লুটিয়েন্স, তিনি কিন্তু ইন্ডিয়া গেটের ডিজাইন করেছিলেন, ঠিক আছে। আবার তাজমহলটা জিজ্ঞাসা করা হয়, যেটা আমরা দেখলাম উস্তাদ আহমেদ লাহোরি। পরের প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্য যেটা কিন্তু মালখাম্বকে রাষ্ট্রীয় খেলা হিসাবে এটা ঘোষণা করেছে? যেটা কিন্তু মধ্যপ্রদেশ রাজ্য সরকার কিন্তু সম্প্রতি যেটা ঘোষণা করেছিল সেই সময়, যেটা কিন্তু মালখাম্বকে রাষ্ট্রীয় আমাদের এটা খেলা হিসাবে কিন্তু ঘোষণা করেছে, যেটা কিন্তু মধ্যপ্রদেশ সরকার করেছিল। আর এটা সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু কোশ্চেন ছিল, ঠিক আছে। যে রিটের অধীনে আদালত আদেশ দেয় যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার সামনে হাজির করতে হবে এবং বা তাকে গ্রেপ্তারের পদ্ধতি বা ভিত্তি আইনানুগ বা সন্তোষজনক না হলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মুক্তি দেওয়ার আদেশ দিতে পারে, তা কোনটা? সেটা কোনটা? কোন ধরনের রিট? তো এখানে রিট থেকে ডাইরেক্ট কিন্তু প্রশ্ন এরমভাবে তোমাদের দিয়েছে, যেটা উদাহরণ হিসাবে তোমাদের দিয়েছে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বন্দি প্রত্যক্ষীকরণ বা হেভিয়াস কর্পাস যে রিট। এবার আমাদের দেখতে হবে যে রিট জারির ক্ষমতা সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলের মাধ্যমে প্রয়োগ করে এবং হাইকোর্টে কিন্তু এটা কত নম্বর আর্টিকেলের মাধ্যমে প্রয়োগ করা হয়। সুপ্রিম কোর্টে আমরা জানি যে আর্টিকেল 32 অর্থাৎ 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করে থাকে, 32 নম্বর আর্টিকেল সুপ্রিম কোর্ট, এবং হাইকোর্ট কিন্তু সেটা করে থাকে 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে, ঠিক আছে, 226। পরীক্ষায় ডাইরেক্ট কিন্তু জিজ্ঞাসা করা হয় এই দুটো আর্টিকেল, ঠিক আছে। আর আমাদের যে সমস্ত রিটগুলো রয়েছে সেগুলো তো আমরা জানি, এর আগেও কিন্তু তোমাদের আলোচনা করা আছে। পরের প্রশ্ন আছে, ব্রিটিশ রাসায়নবিদের নাম বলো যিনি 1808 সালে তার পারমাণবিক তত্ত্ব উপস্থাপন করেছিলেন এবং নির্দিষ্ট ভর এবং আইনের সংরক্ষণের জন্য এটা তিনি করেছিলেন 1808-এ পারমাণবিক তত্ত্ব। তার নাম কি? জন ডাল্টন। তাকে কিন্তু আধুনিক পরমাণুবাদের জনকও বলা হয়। পরের প্রশ্ন আছে,
জিপসামকে 373 কেলভিনতে এই উষ্ণতায় গরম করলে এটি জলের অণু হারায় এবং ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটে পরিণত হয়। এই পদার্থটি হলো খেলনা, সাজসজ্জার যে উপাদান এবং মসৃণ পৃষ্ঠতল তৈরি করতে ব্যবহৃত হয়। এই পদার্থটি সাধারণত কী নামে পরিচিত? আমরা সকলেই জানি, যেটা রয়েছে আসল যে প্রশ্ন এখানে, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, এটা আমরা অন্য কী নামে চিনি, যেটাকে আমরা প্লাস্টার অফ প্যারিস নামে কিন্তু চিনি। এর রাসায়নিক নাম কি? CaSO4, যেটা কিন্তু 1/2H2O। ঠিক আছে, তো এটাকে কিন্তু প্লাস্টার অফ প্যারিস, যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? এই ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। পরের প্রশ্ন আছে, গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে কোন ফ্ল্যাগশিপ প্রোগ্রামের লক্ষ্য গ্রামীণ দরিদ্র মহিলাদের তাদের নিজস্ব প্রতিষ্ঠান, যেমন স্বসহায়ক গোষ্ঠী এবং তাদের যে ফেডারেশন, যে রয়েছে প্রযোজক যে সমষ্টি ইত্যাদিতে সংগঠিত করা এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তি এবং জীবিকা যেটা কিন্তু সহায়তা নিশ্চিত করা, যেটা কিন্তু আমরা সকলেই জানি দীনদয়াল অন্তোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, এর মাধ্যমে কিন্তু এটা করা হয়েছিল। যে সমস্ত ইন্ডিপেন্ডেন্টভাবে তারা কিন্তু গোষ্ঠী বা বিভিন্ন ফেডারেশন, তারা কিন্তু সমষ্টি, এই সমস্ত গঠন করে। পরের প্রশ্ন আছে, জাতীয় যক্ষ্মা কর্মসূচি, যেটাকে আমরা NTP বলে থাকি, ভারত সরকার ড্যাশ সালে এটা চালু করেছিলেন? তো 1962 সালে কিন্তু ভারত সরকার কিন্তু এটা চালু করেছিলেন। পরবর্তী কোশ্চেন আছে, লাক্ষাদ্বীপের অধিকাংশ লোক কোন ভাষায় কথা বলে? তো লাক্ষাদ্বীপের যে অধিকাংশ লোক, তারা কিন্তু মালয়ালম যে ভাষা রয়েছে সেই ভাষায় কিন্তু কথা বলে। ঠিক আছে, আবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে আমাদের যে রয়েছে জুরিসডিকশন, যে সেকশন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কলকাতা হাইকোর্টের আন্ডারে রয়েছে। আর সেখানে কিন্তু তোমাদের এই বাংলা বা কাকবোরক যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে না, সেখানে কিন্তু এগুলো প্রচলিত আছে। এবং এখানে আমরা দেখতে হবে লাক্ষাদ্বীপ সম্পর্কে, লাক্ষাদ্বীপটা অবস্থান করছে কোথায়? এটা কিন্তু আরব সাগরের দিকে অবস্থান করছে লাক্ষাদ্বীপ। এর রাজধানী কোথায় অবস্থান করছে? রাজধানী হচ্ছে এর কাভারাত্তি। ঠিক আছে, আর এখানে কিন্তু যে ভাষায় কথা বলা হয় সেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে মালয়ালম ভাষায় কিন্তু এটা কথা বলা হয়ে থাকে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ভারতের নিচের কোন রাজ্যে এখনও যেটা রয়েছে র্যাট হোল মাইনিং চালু আছে? যেটা কিন্তু মেঘালয় রাজ্যে কিন্তু চালু রয়েছে ম্যাট হোল রাইডিং। ঠিক আছে, মাইনিং। পরবর্তী প্রশ্ন আছে, একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব পরিমাপের স্কেল কি? যেটা কিন্তু pH স্কেল, আমরা সকলেই জানি সেটা। পরের প্রশ্ন আছে, নিচের মধ্যে কে ক্যাবিনেট মন্ত্রী নন? তো আমাদের কিন্তু সমস্ত ক্যাবিনেট মন্ত্রণালয় সম্পর্কে আমাদের একটা ধারণা কিন্তু রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর কথা আমি বলছি। ঠিক আছে, তো এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, তিনি কিন্তু ক্যাবিনেট মন্ত্রী কিন্তু নন। কিন্তু কোনটা রয়েছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী কখনোই কিন্তু ক্যাবিনেট মন্ত্রী কিন্তু নয়। ঠিক আছে, আর যেগুলো পূর্ণমন্ত্রী সেগুলোই কিন্তু ক্যাবিনেট মন্ত্রীর আন্ডারে আছে। যেমন আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বলতে পারি, মিনিস্ট্রি অফ ডিফেন্স বলতে পারি, মিনিস্ট্রি অফ এডুকেশন বলতে পারি, যে সমস্ত মিনিস্ট্রিগুলো রয়েছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। ঠিক আছে, এই সমস্ত মিনিস্ট্রিগুলো কিন্তু আমাদের ডাইরেক্ট ক্যাবিনেট মিনিস্ট্রি আন্ডারে আসে, কিন্তু প্রতিমন্ত্রী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনোই ক্যাবিনেট মিনিস্ট্রি আন্ডারে আসে না। ঠিক আছে, পরবর্তী যেটা রয়েছে, নিচের কোনটি আয়নিক যৌগের বৈশিষ্ট্য? অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এটি উচ্চ গলনাঙ্ক, যেটা কিন্তু রয়েছে, এবং স্ফুটনাঙ্ক রয়েছে। ঠিক আছে, উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক রয়েছে, সেটাই কিন্তু আয়নিক যৌগের বৈশিষ্ট্য। নিচের কোনটি জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অংশ নয় বলেছে? তো আয়ুষ যেটা রয়েছে সেটা কিন্তু জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অংশ নয়। 1930 সালে কে দলিতদের ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন সংগঠিত করেছিলেন এবং তাদের জন্য আলাদা নির্বাচনের দাবি করেছিলেন? তিনি কে? 1930-এ ডক্টর BR আম্বেদকর তিনি কিন্তু ছিলেন যিনি কিন্তু এই ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন সংগঠন করেন এবং তাদের জন্য আলাদা কিন্তু নির্বাচনের দাবি করেছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, কেরালার যে তালিপারাম্বার কাছে শিব মন্দিরের নাম বলো যেখানে রাত 8টার পরে মহিলাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়ে থাকে? তো সেটা কিন্তু রাজরাজেশ্বর টেম্পল কোথায় অবস্থান করছে? অবশ্যই তোমরা সকলে বলো, যেটা কিন্তু কেরালা রাজ্যে অবস্থান করছে। এখানে কিন্তু রাত 8টার পর মহিলাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়ে থাকে। নিম্নলিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কে বন যেটা রয়েছে উজাড়ের বিরুদ্ধে লড়াইয়ের তৃণমূল আন্দোলনের প্রতিষ্ঠাতা? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়াঙ্গারি মাথায়।
বাঙালি মাথায় কিন্তু এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। পরের কোশ্চেন আছে, একটি ড্রেনেজ যে প্যাটার্নের নাম বলো যেখানে নদী একটি পাহাড় থেকে উৎপন্ন হয় এবং সব দিকে প্রবাহিত হয়, যেটাকে কিন্তু আমরা বলি কেন্দ্র বিমুখ জল নির্গমন প্রণালী। আমরা সকলে জানি কেন্দ্র থেকে এটার উৎসস্থল, কিন্তু সেটা চারিদিকে কিন্তু তার শাখা প্রশাখার মাধ্যমে সে কিন্তু ছড়িয়ে যায়। তো এটা কিন্তু আমরা বলে থাকি কেন্দ্র বিমুখ জল নির্গমন প্রণালী। আর যখন বাইরের দিক থেকে কেন্দ্রের দিকে আসে তখন সেটা হচ্ছে কেন্দ্রমুখী, যেটা কিন্তু রয়েছে জল নির্গমন প্রণালী। ঠিক আছে, তো এই যে ড্রেনের যে প্যাটার্নগুলো, সিস্টেমগুলো, এগুলো আমাদের দেখতে হবে জিওগ্রাফিক পার্ট। পরে প্রশ্ন আছে, আমেরিকান কম্পিউটার কোম্পানি সান, যেটা মাইক্রো সিস্টেমের প্রতিষ্ঠাতাদের একজন, কে পরে যেটা রয়েছে ওরাকল অধিগ্রহণ করেছিল। তো এটা কিন্তু তখনকার কারেন্টের টপিক ছিল, যেটা কিন্তু বিনোদ খোসলা। ঠিক আছে, এটা আমাদের এখন দরকার নেই। 1988 সালে নিচের কোন নদীর অংশটি জাতীয় জলপথ 2, যেটাকে আমরা NW2 বা ন্যাশনাল ওয়াটারওয়ে 2 বলে থাকি, যেটা কিন্তু আমরা কানেক্ট করে এটা কিন্তু কোন দুটোকে, অবশ্যই কিন্তু ব্রহ্মপুত্র যেটা রয়েছে আমাদের কিন্তু এখানে কি বলেছে জলপথ হিসাবে ঘোষণা করা হয়েছিল, যেটা কিন্তু ব্রহ্মপুত্র আমাদের কিন্তু এখানে হয়েছে। এবং আমরা কিন্তু দেখে নেব যে NW1টা, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা কিন্তু গঙ্গা ভাগীরথী হুগলি, এটা কিন্তু সিস্টেম NW1। পরের প্রশ্ন আছে, ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম কি? আমরা জানি যে ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে কিন্তু আমরা সংক্ষেপে কলিচুন বা কুইক লাইম বলে থাকি। ঠিক আছে, কলিচুন বা কুইক লাইম বলে থাকি এই ক্যালসিয়াম অক্সাইডকে। ঠিক আছে, CaO, যেটা কিন্তু এর আমাদের কি অবশ্যই সংক্ষেপটা। পরের প্রশ্ন আছে, ভারতে জাতীয় সংঘের পরিবেশ কর্মসূচি, যেটা কিন্তু UNEP বলে থাকে, অফিস কোথায় অবস্থান করছে? অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে এনভায়রনমেন্ট প্রোগ্রাম রয়েছে তার যে অফিস, সেটা অবস্থান করছে কোথায়? আমাদের ভারতে। ঠিক আছে, এটা কিন্তু জাতীয় সংঘের পরিবেশ কর্মসূচির একটা অফিস, যেটা ভারতে অবস্থান করছে, নয়াদিল্লিতে। অবশ্যই বিভিন্ন যে সমস্ত আমাদের ফরেন যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো সবই আমাদের নয়াদিল্লিতে অবস্থান করছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটা এটা কমিশন, যেটা কিন্তু ইন্টারপোল হিসাবে আমাদের পূর্বসূরি, যেটা হ্যাঁ তোমাদের বলে রাখি, এখন বর্তমানে যেটা রয়েছে ইন্টারপোল, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, এটারই কিন্তু পূর্বসূরি হচ্ছে আমাদেরকে, মানে এই অর্গানাইজেশনই কিন্তু একটা প্যারেন্ট অর্গানাইজেশন ছিল, যেটা কিন্তু আগের অর্গানাইজেশন ছিল ওল্ডেস্ট, তার নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন। ঠিক আছে, যেটা পরবর্তীতে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনে পরিণত হয়। এটা বলেছে 1923 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা কিন্তু অস্ট্রিয়ার ভিয়েনাতে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এখান থেকে ডাইরেক্ট কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। আচ্ছা, আর এটা তো আমাদের দেখতে হবে, যেটা কিন্তু 1923-এ, আর এটা কিন্তু ভিয়েনা। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়। আর এটাও দেখে রাখবে যে এটা তো ভিয়েনাতে আমাদের তৈরি হয়েছিল, কিন্তু এটার হেডকোয়ার্টারটা কোথায় অবস্থান করছে? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রান্সের লিয়ন। ফ্রান্স লিয়নে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থান করছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন যেটা আছে, 1909 সালে মহাত্মা গান্ধীর লেখা বইটির নাম বলো, যেটি পরামর্শ দিয়েছিল যে ভারতীয়রা তাদের সাথে সহযোগিতা না করলে ব্রিটিশ শাসনের অবসান ঘটবে। তো যেটা কিন্তু হিন্দ স্বরাজ। ঠিক আছে, যে সমস্ত বইগুলো ছিল না এই মহাত্মা গান্ধীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এই সমস্ত বইগুলো বারবার জিজ্ঞাসা করা হয়। আমরা যদি একটু বলে দিই, ঠিক আছে, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথস, এটা কিন্তু আত্মজীবনী ছিল মহাত্মা গান্ধীর। এছাড়া তার লেখা যে বইগুলো ছিল হিন্দ স্বরাজ। ঠিক আছে, এছাড়া ছিল আরেকটা, যেটা কিন্তু তোমাদের ছিল, এর আগেও বলেছিলাম, হিন্দ স্বরাজ ছিল, তারপর তোমাদের ছিল হচ্ছে মহাত্মা গান্ধীর ইন্ডিয়ান হোম রুল। ঠিক আছে, এছাড়া যেটা ছিল দ্য এসেন্সিয়াল গান্ধী, যেটা অ্যান্থোলজি অফ হিজ রাইটিং, এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, তো এই সমস্ত যে গুরুত্বপূর্ণ বইগুলো ছিল আমাদের মহাত্মা গান্ধীর ছিল। পরবর্তী প্রশ্ন আছে, 2019 সালে ফেব্রুয়ারিতে টেলিযোগাযোগ অ্যাপ্লিকেশনের জন্য বাল্ক ডাটা ট্রান্সফারের সাহায্য করার জন্য ইসরো কোন যোগাযোগ স্যাটেলাইট, অর্থাৎ কমিউনিকেশন স্যাটেলাইট, এটা চালু করেছিল, লঞ্চ করেছিল, যেটা কিন্তু GSAT-31। গুরুত্বপূর্ণ কোশ্চেন আবারও আসতে পারে। ঠিক আছে, পরের প্রশ্ন যেটা আছে, নিচের কোনটিতে যেটা ভিডিও ফাইলের এক্সটেনশন নয়, যেটা কিন্তু .jpeg। নেক্সট কোশ্চেন আছে, তোমাদের NTPC লেভেলের কোশ্চেন কিন্তু মোটামুটি ভালো লেভেলের কোশ্চেন হয়। আগে থেকে বলে রাখি, SSC যারা প্রিপারেশান নিচ্ছ তাদের যে এক্সামের লেভেল আছে জিকে কোশ্চেন, সেটা কিন্তু অনেকটাই লো লেভেল আছে আমাদের এই রেলওয়ে NTPCর তুলনায়। ঠিক আছে, পরের যে আমরা প্রশ্ন দেখছি, ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV C-45 কোথা থেকে সফলভাবে, যেটা কিন্তু EMISAT, এমিসেট অ্যান্ড
24টি এটা কিন্তু আন্তর্জাতিক গ্রাহক স্যাটেলাইট, যেটা কিন্তু 1 এপ্রিল 2019-এ উৎক্ষেপণ করা হয়েছিল। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। আমরা বুঝতেই পারছি এই সমস্ত উপগ্রহ লঞ্চ ভেহিকল যেগুলো কিন্তু লঞ্চ করা হয়ে থাকে, উৎক্ষেপণ করা হয়ে থাকে, একটাই যেটা হচ্ছে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন আছে, কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলোকে আনা হয়েছে? তো আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু আমাদের দেশের যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট যেটা রয়েছে সেগুলো কিন্তু আনা হয়েছিল। বর্তমানে আমাদের ফান্ডামেন্টাল রাইটের সংখ্যা হচ্ছে 6, আগে ছিল 7, যেটা সম্পত্তির অধিকার, যেটা কিন্তু আমাদের বাদ দেওয়া হয়েছে। বর্তমানে একটা লিগ্যাল রাইট 300 এতে কিন্তু রয়েছে, এবং আমাদের যে টোটাল যে আর্টিকেলগুলো রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটের 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে কমপ্লিট করা রয়েছে। আমরা যদি বলি রাইট টু ইকুয়ালিটি, যেটা সমতার অধিকার 14 থেকে 18-এর মধ্যে পড়ছে। রাইট টু ফ্রিডম, যেটা কিন্তু স্বাধীনতার অধিকার 19 থেকে 22-এর মধ্যে পড়ছে। রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন, যেটা কিন্তু আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার 23-24-এর মধ্যে পড়ছে। এবং রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, যেটা কিন্তু আমরা জানি যে তোমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটা কিন্তু রয়েছে, যেটা কিন্তু 25 থেকে 28-এর মধ্যে পড়ছে। এবং কালচারাল অ্যান্ড এডুকেশনাল যেটা রাইট রয়েছে, যেটা কিন্তু 29 থেকে 30-এর মধ্যে পড়ছে, যেটা কিন্তু একটা এডুকেশনাল রাইট। এবং যেটা রয়েছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ, যেটা কিন্তু আর্টিকেল 32-তে রয়েছে। ঠিক আছে, আবার এই 32 নম্বর আর্টিকেলের মাধ্যমেই কিন্তু আমরা জানি যে সুপ্রিম কোর্ট রিট জারি করে থাকে, আর 226-এর মাধ্যমে হাইকোর্ট। পরের প্রশ্ন যেটা আছে, তোমাদের দেবকী নন্দন যেটা রয়েছে, দেবকী নন্দন খত্রির সৃষ্টি নাম বলো যা হিন্দিতে গদ্যের প্রথম খাঁটি যে কাজ বলে বিবেচিত হয়, যেটা কিন্তু একটা আমার মনে হচ্ছে একটা কারেন্টের টপিক ছিল সেই সময়কার। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চন্দ্রকান্ত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, ভারত সরকার FY21-এ 1.5 কিলোমিটার হাইওয়ে নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে, যেটা কিন্তু 15,000 কিলোমিটার। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে, আর এটাও কিন্তু সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, যেটা কিন্তু আমাদের রয়েছে। ঠিক আছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন আছে, 1916 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর মহাত্মা গান্ধী কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন? যেটা কিন্তু আমরা জানি যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। 1916 সালে গান্ধীজি যখন 1915 সালে গান্ধীজি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের ভারতে ফেরত আসছে। ঠিক আছে, এবং এখানে কিন্তু 1916 সালে তিনি কিন্তু যখন আসছেন তখন হিন্দু যে বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটা কিন্তু বেনারসে রয়েছে, এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু এখানে জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের এনটিপিসির এক্সামে আসা করছেন। এনটিপিসি 34 নম্বর শিফট কিন্তু আমাদের কমপ্লিট হলো। পরবর্তী শিফট থাকবে আমাদের 35 নম্বর শিফট। তোমরা যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, এটারও তোমাদের প্লেলিস্ট করে দেওয়া হবে। তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে রাখবে। পরবর্তী কোনো টপিক যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানাবে। এছাড়া তোমরা যারা যারা ক্লাস দেখছো অবশ্যই তোমরা কিন্তু লাইক এবং শেয়ার কিন্তু সকলে করবে। শেয়ার বেশি না হলে তোমরা কিন্তু ক্লাসগুলো কিন্তু প্রতিদিন কিন্তু ডেলি কিন্তু পাবে না, সেটা তোমাদের সমস্যা হবে। ঠিক আছে, তোমরা যত বেশি লাইক শেয়ার করবে তত কিন্তু আমাদেরও মোটিভেশন ফিল হবে, তার ফলে কিন্তু আমরাও কিন্তু ক্লাসগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু অনেক ক্লাস কিন্তু ইতিমধ্যে কিন্তু কমপ্লিট করানো রয়েছে, যেটা রেলওয়ে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। লাস্ট 10 বছরের সমস্ত জিকে কোয়েশ্চেন কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে ডিটেলস সলিউশনের সাথে। এবং AIR একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু এখন পেয়ে যাবে যারা কিন্তু শিফট ওয়াইজ সলিউশন। এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে। যে কোনো ইনফরমেশন যে কোনো আপডেট সবার আগে সেখানে তোমরা পেয়ে যাবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং AIR একাডেমি, এবং যে সমস্ত PDF তোমাদের যদি কোনো রকম অ্যাভেলেবেল যেগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সের নাম্বার পেয়ে যাবে, সেটার মাধ্যমে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ঠিক আছে, এবং আগের ক্লাসগুলো বিশেষ করে তোমরা অবশ্যই দেখে নেবে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ রয়েছে রেলের এক্সামের জন্য, এবং এনটিপিসিতে আশা করা যাচ্ছে যে তোমাদের 40টা কোশ্চেনের মধ্যে জিকে কোশ্চেনের মধ্যে 10টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই সেটা তোমরা দেখে নেবে। আর আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, যেমনটা তোমাদের আগেও বললাম। ঠিক আছে, আর গুরুত্বপূর্ণ যে কোনো আমাদের কারেন্টের যে ইম্পর্টেন্ট আপডেট, যেমন জাতীয় কংগ্রেস সম্পর্কে তোমাদের ক্লাস নেওয়া হয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। তোমাদের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ক্লাস নেওয়া হয়েছে, যেগুলো একদম 100% ওখান থেকে কমন পাবে তোমরা, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে কমপ্লিট করানো রয়েছে।
এবং গুরুত্বপূর্ণ হচ্ছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্ট 2 সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে সেই চ্যানেলেই। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে, কোনো রকম জানার ইচ্ছা থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। এবং এই সমস্ত পিডিএফগুলো রয়েছে, যার ডেমো পিডিএফ কিন্তু তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।